আমি রাজু আহমেদ। 15 দিনের এসিও কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমি একজন এসিও এক্সপার্ট এবং ডিজিটাল মার্কেটার। দীর্ঘ 3 বছর যাবত আমি বাংলাদেশের ই কমার্স ইন্ডাস্ট্রিতে কাজ করছি এবং আমার নিজেরও ই কমার্স বিজনেস আছে মন্ট্রিজার লিমিটেড। তো আজকে আমরা কথা বলবো ফান্ডামেন্টাল অফ টেকনিক্যাল এসিও। টেকনিক্যাল এসিও নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকে মডিউল 7 এবং লেসন 1 নিয়ে কথা বলবো। তো আজকে আমাদের আলোচনার যে বিষয়গুলো থাকবে সেগুলো হচ্ছে টেকনিক্যাল এসিও কি, টেকনিক্যাল এসিওর গুরুত্ব এবং টেকনিক্যাল এসিওর জন্য কিছু চেকলিস্ট, আসলে কি কি চেকলিস্ট টেকনিক্যাল এসিওতে জানা দরকার, এবং সর্বোপরি আমরা প্রশ্নগুলো নিয়ে কথা বলবো। তো এখানে আমাদের টেবিল অফ কন্টেন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে টেকনিক্যাল এসিওটা কি। আহ, তো এর আগে আমরা একটু দেখে যাব যে আসলে আমরা এসইও কে সাধারণত দুই ভাবে জানি, যে একটা অন পেজ এসইও, একটা হলো অফ পেজ এসইও। একটা ওয়েবসাইটের ভিতরে করা হয় এবং একটা ওয়েবসাইটের বাইরে করা হয়, সেটা হলো অফ পেজ এসইও, এবং যেটা ওয়েবসাইটের ভিতরে করা হয় সেটা অন পেজ এসইও। কিন্তু অন পেজ এসইও আবার আপনার যদি এটা আপনাকে স্প্লিট করি বা ডিভাইডেড করি, তাহলে আমাদের আরেকটা এসইও আসলে অন পেজ এসইও, সেটা টেকনিক্যাল এসইও। তো টেকনিক্যাল এসইওটা সাধারণত ওয়েবসাইটের ভিতরে বা টেকনিক্যাল যে কাজগুলো করা হয় বা ওয়েবসাইটের যে যাবতীয় কাজগুলো আছে সেইগুলো হলো আমাদের টেকনিক্যাল এসইও। যেমন যে কোনো একটা ওয়েবসাইট তৈরি করার আগে আমাদের কিন্তু টেকনিক্যাল এসইও নিয়ে ভাবতে হয়, আসলে আহ, এই সাইটের ডিজাইনটা কেমন হবে, সাইটের কি কি ডাটা স্ট্রাকচারটা বা কি কি মেনু নিয়ে আমরা কাজ করব। তো এই বিষয়গুলো নিয়ে কথা বলা হয়। তো প্রথমে আমরা জানবো যে হোয়াট ইজ টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও কি? যদি আমরা টেকনিক্যাল এসইওর ডেফিনেশন করি বা এটাকে সংজ্ঞায়িত করি, তাহলে দাঁড়ায় যে টেকনিক্যাল এসইও হলো একটা অপটিমাইজেশন প্রক্রিয়া, যেটাকে কি করে, যেটাকে সার্চ ইঞ্জিন ফাইন্ড করে এবং তাকে আন্ডারস্ট্যান্ড করে এবং এটাকে ইন্ডেক্সিং করে কারেক্টলি ভাবে বা সঠিকভাবে, সেটাকে কি ইন্ডেক্সিং করে, বা আমাদের সামনে যে রেজাল্টগুলো উপস্থাপন করে সেটাকে বলা হয় ইন্ডেক্সিং করার মাধ্যমে যে রেজাল্টগুলো আমাদের দেয়। তো এটাকে যদি আমরা একটু ডিফিনেশন করি ইংলিশে, তাহলে আসে যে এটা কি একটা প্রসেস, দি প্রসেস অফ অপটিমাইজেশন, অপটিমাইজেশন ইউর ওয়েবসাইট, যে আমাদের ওয়েবসাইটে অপটিমাইজেশন করে কি করার জন্য, টু হেল্প সার্চ ইঞ্জিন ফাইন্ড, বিভিন্ন সার্চ ইঞ্জিনকে কি করে ফাইন্ড করার জন্য। সার্চ ইঞ্জিন বলতে আপনার গুগল, ইয়াহু, বিং, এই জিনিসগুলো কি করে সাহায্য করে কি করতে, ফাইন্ড করতে, তারপরে কি করতে, আন্ডারস্ট্যান্ড করতে, মানে ওয়েবসাইটটিকে বুঝতে, এবং অ্যাট লাস্ট কি করে, অ্যাড ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং বলতে আপনার যে রেজাল্টগুলো আমাদের দিচ্ছে সেগুলো ইন্ডেক্সিং, ইন্ডেক্সিং ইওর পেজেস কারেক্টলি অন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, বা যাকে বলা হয় সার্চ। তার মানে টেকনিক্যাল এসিটা হলো কি একটা প্রক্রিয়া, যেটাকে ওয়েবসাইট খুঁজে পেতে এবং বুঝতে এবং ইন্ডেক্সিং করে আমাদের সার্চ ইঞ্জিনে রেজাল্ট কি করে এটা শো করে। এটি হলো কি টেকনিক্যাল এসিওর কাজ। তো অন পেজ এসিওর যে টেকনিক্যাল এসিওটা আছে, এটা এইটুক কাজটুকু করে। তো এইটুক কাজের মধ্যে সে অনেকগুলো কাজ করে, তো সেই কাজগুলো নিয়ে আমরা কথা বলবো। তার আগে জানি যে আসলে টেকনিক্যাল এসিও কেন ইম্পর্টেন্ট আমাদের কাছে। এটা খুবই আমরা সহজভাবে বলতে পারি, হোয়াই ইজ টেকনিক্যাল এসিও ইম্পর্টেন্ট। এটা কেন তো গুরুত্বপূর্ণ। দেখেন, আমরা যদি একটা ওয়েবসাইট তৈরি করলাম, ওয়েবসাইট তৈরি করার পরে ওয়েবসাইটটা আমাদের কি হচ্ছে, ইন্ডেক্সিং হচ্ছে না, বা এটা সার্চ ইঞ্জিনে আসতেছে না, তাহলে কিন্তু আপনার ওই ওয়েবসাইটটা যে উদ্দেশ্যে করেছেন সেই উদ্দেশ্য কিন্তু আপনার হাসিল হবে না, বা আপনি যে ভিজিটর আসবে, ভিজিটর আপনাকে খুঁজেই পাবে না। তার মানে কি, সার্চ ইঞ্জিন প্রপারলি অ্যাক্সেস করার জন্য এবং সার্চ ইঞ্জিনকে রিডেবল বা রিড করার জন্য, ইন্ডেক্স করার জন্য পেজগুলোকে, তারপরে পেজগুলোকে খুঁজে পাওয়ার জন্য কি করা হয়, টেকনিক্যাল এসিওটা সাধারণত গুরুত্বপূর্ণ বহন করে আর কি, গুরুত্ব বহন করে। যদি আমরা এইভাবে বলি, ইফ সার্চ ইঞ্জিন ক্যান নট
সার্চ ইঞ্জিন ইফ সার্চ ইঞ্জিন ক্যান নট অ্যাক্সেস, প্রবেশ করতে না পারে কোথায়, প্রপারলি অ্যাক্সেস প্রপারলি অন ইউর পেজ, রিড, আন্ডারস্ট্যান্ড, যদি আন্ডারস্ট্যান্ড না করতে পারে, যদি এটাকে করতে না পারে, দেন কি হবে, দেন ইট দেন ইউ will not rank your website on search engine pages। তার মানে যদি এটাকে আমরা যদি এটার যে গুরুত্বটা, যদি এটাকে আমরা ঠিক যদি আমরা ই করতে না পারি, এটাকে ঠিক মতন অপটিমাইজেশন না করি বা টেকনিক্যাল এসইওটা নিয়ে কাজ না করি, তাহলে এটা কি হবে, এটা আপনার পেজটা আসলে কি সার্চ ইঞ্জিনে দেখাবে না। এক কথায় ক্রাউলার যে আপনার পেজটাকে আমরা যখন গুগল অ্যালগোরিদম নিয়ে কথা বলেছিলাম, তখন বলেছিলাম যে আসলে স্পাইডার স্পাইডার বা বটস গুলো কি করে, বিভিন্ন ওয়েবসাইটে একটা কন্টেন্ট দিয়ে সার্চ করার পরে এই ক্রাউলারটা ক্রাউল করতে থাকে। ক্রাউল করে কি হয়, সে রিলিভেন্ট পেজগুলো বা কিওয়ার্ডের উপর যে পেজগুলো রিলিভেন্ট বা সম্পর্কযুক্ত, সেই পেজগুলো কি করে, সেই পেজগুলোকে রোবট ডট টেক্সট ফাইলের মাধ্যমে ডাউনলোড করে নেয়। ডাউনলোড করে নেওয়ার পরে সেটা কি করে, সেটা সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে এটা কি করে, আমাদের সামনে শো করে। এটা হলো কি, এটা ছিল হলো আপনার গুগল অ্যালগোরিদম বা সার্চ ইঞ্জিনের যে কাজটা। তো যদি দেখেন আপনি সবকিছুই করলেন, আপনার ওয়েবসাইট আপনি তৈরি করলেন সবকিছুই, কিন্তু যদি আপনার ইন্ডেক্সিং না হয় পেজটা, বা আপনার পেজটা যদি রোবট ডট টেক্সট ফাইলটা যদি ডাউনলোড না হয়, বা ক্রাউলার বা রোবট বটস যদি খুঁজে না পায়, যদি স্পাইডারিং করার পরে আপনার পেজটা খুঁজে না পায়, তাহলে কিন্তু আপনার পেজটা কি ইন্ডেক্সিংও হবে না, আপনার রেজাল্ট পেজেও দেখাবে না। অতএব এটা কিন্তু টেকনিক্যাল এসইওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। তো এখন আমরা টেকনিক্যাল এসইও কিছু চেকলিস্ট দেখবো, আসলে কোন বিষয়গুলা, কোন চেকলিস্ট, এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের জানা দরকার, যে বিষয়গুলো নিয়ে আমরা জানলে আসলে আমাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে আমরা কি করতে পারবো, বা ওয়েবসাইটকে র্যাঙ্কিং করাতে পারবো সার্চ ইঞ্জিনে। টেকনিক্যাল এসইও চেকলিস্ট, যদি আমরা এখন চেকলিস্ট একটু কথা বলি, তাহলে বিষয়টা মোটামুটি আমাদের ধারণা আসবে। তো প্রথম যে চেকলিস্টটাতে প্রথমটা যেটা আসবে সেটা হলো আপনার মেইন, আমি বলেছিলাম যে দেখেন, যে কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা বিজনেস যখন আপনি অনলাইনে শুরু করবেন, তখন কিন্তু আপনাকে শুরুতেই কিন্তু কি করতে হবে, আপনার সাইটের স্ট্রাকচার নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। তার মানে কি করতে হবে, আপনাকে সাইট স্ট্রাকচার বা সাইট স্ট্রাকচার লজিক্যাল, একটা লজিক্যালি কি বানাতে হবে, আমাদের ইয়ারিসি করতে হবে। এই বিষয়টা কেমন, এই বিষয়টা দেখেন, সাইট স্ট্রাকচার বা ডাটা স্ট্রাকচার, যেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এই বিষয়টা কি, তো এই বিষয়টা বুঝতে হলে আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল হলে আমরা বুঝতে পারবো যে দেখেন, যখন আমরা একটা সাইডের বিভিন্ন ওয়েবসাইট আমরা ডিজাইন করব, তখন কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে করি, যে আসলে আমার এই ওয়েবসাইটের মাধ্যমে আমি কি কি করব, কি আমার কি করা সম্ভব। তো সেই বিষয়গুলো নিয়ে যখন আমরা কাজ করব, সিএইচওয়াই, ঠিক আছে, ইয়ারিসি। তো যদি এক্সাম্পল দেই, যে আসলে আমরা একটা ওয়েবসাইট তৈরি করলাম, যে ওয়েবসাইটটা আসলে আমাদের কি কি মেনু থাকবে, আমরা কি উদ্দেশ্য তৈরি করছি, কোনো সার্ভিস দেবো নাকি, সার্ভিসগুলোতে ব্লগ সেকশন থাকবে, অ্যাবাউট আস সেকশন থাকবে। তো এই সেকশনগুলো কিন্তু আপনাকে কি করতে হবে, কল্পনা করতে হবে। তো সাপোজ আমাদের প্রথমে যেটা থাকে সেটা হলো হোম পেজ। তো এইখান থেকে আমরা একটা নিতে পারি, এখান থেকে আমরা ইনসার্ট করতে পারি, কি ইনসার্ট করতে পারি, একটা স্মার্ট আর্ট নিতে পারি, এখান থেকে একটা ইউআরসি দেখতে পারি। আচ্ছা, এটাই নেই, এটা নিলাম, এটা বাদ দিয়ে দেই। আচ্ছা, এটা নিলাম। তো সাপোজ আমরা একটা হোম পেজ নেই, যে একটা হোম পেজ নিলাম, আমরা হোম পেজ। তো এই হোম পেজের আন্ডারে তো অনেকগুলো আমাদের পেজ থাকবে, যেমন আপনার ব্লগ সেকশন থাকবে, তারপরে থাকবে হলো আপনার সার্ভিস, মনে করেন আমি একটা এজেন্সি জাতীয় করব, তো সার্ভিসেস বিষয়গুলো থাকবে। তারপরে মনে করেন যে একটা অ্যাবাউট আস সেকশন থাকলো, অ্যাবাউট আস সেকশন থাকলো।
তো এই বিষয়টা হলো আমাদের কি, এই বিষয়টা হলো আমাদের সাইটের ডাটা স্ট্রাকচারটা নিয়ে চিন্তা করা। এখন দেখেন এই ব্লক সেকশন, যদি আমরা ব্লক সেকশনকে আবার যদি মনে করেন এখানেই করি, যে এখানে ব্লক সেকশনে কি কি থাকবে দেখেন। তো এই ব্লক সেকশনের মধ্যে অনেকগুলো আপনার রিলিভেন্ট কি থাকবে, পেজ থাকবে। তো ব্লক সেকশনে আমরা মনে করলাম যে কি কি আছে আমাদের ব্লক সেকশনে আপনার কি ধরনের, মনে করেন আমরা একটা এজেন্সি জাতীয় একটা ওয়েবসাইট করবো। এটা এজেন্সি বলতে আপনার ডিজিটাল মার্কেটিং এর এজেন্সি জাতীয় আমরা সাইট করব। তো ডিজিটাল মার্কেটিং যদি আমরা এজেন্সি জাতীয় করি তাহলে আমাদের কি কি সার্ভিস থাকতে পারে দেখেন। এসইও সার্ভিস থাকলো। তো এসইও নিয়ে কি করতে হবে, আমাদের ব্লগ রাইট করতে হবে। তারপরে যদি আর একটা এই দেখি আমরা আর একটা কি হতে পারে, এটা ডিজাইন তো হচ্ছে না এইভাবে। আচ্ছা করে নিতে, মনে করেন যে আপনি এসইও ব্লগ লিখলেন, এসইওর পরে আপনার একটা কি দিতে পারেন এই পেজের সাথে, লোকাল এসইও, টেকনিক্যাল এসইও। তো এই বিষয়গুলো কি, এই বিষয়গুলো নিয়ে বা ডিজিটাল মার্কেটিং এর যত বিষয়গুলো নিয়ে আছে যেমন অফ পেজ এসইও, তো এই সার্ভিসগুলো কি আপনার, এই সার্ভিসগুলো আপনি দিবেন। তো তার মানে কি ব্লক সেকশনে যদি আমরা আবার এই ব্লক সেকশনকে ভাঙি তাহলে কিন্তু আমাদের এই জিনিসগুলো কিন্তু আবার পেজ আকারে এটা কিন্তু চলে আসে। এরকম ভাবে কি আপনি ব্লক সেকশনের আপনি এটাই করলেন। এখন আমরা একটা জিনিস পড়ছিলাম যে র্যাঙ্কিং ফ্যাক্টর, যখন সার্চ ইঞ্জিনে কোনো একটা ওয়েবসাইট বা একটা পেজ র্যাঙ্কিং হয় তখন কিন্তু বলা হয়েছিল যে আসলে রিলেভেন্ট পেজেস কি কি রিলেভেন্ট পেজেস আছে। এখন আপনি এখানে সার্ভিস সেল করবেন, তো আপনি মনে করেন এই সার্ভিসগুলোই সেল করবেন। তো এই সার্ভিসগুলো সেল করার জন্য আপনার কি করতে হবে, আপনার অবশ্যই ব্লগে এগুলো ব্লগিং করতে হবে। তার মানে আপনার সার্ভিসের সাথে আপনার যে ব্লগিং সম্পর্কটা সেটা কিন্তু আপনার সেটা সম্পর্কযুক্ত। যদি আপনি এটা করতে পারেন দেখেন আপনার তখন টাকা খরচ করতে হবে না। মনে করেন আপনি সার্ভিস বিক্রি করবেন, কোনগুলোর এসইও সার্ভিস বিক্রি করবেন, লোকাল এসইও দিবেন, তারপরে লোকাল সাইটেশন দিবেন, তারপরে আপনার ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং। তো আপনি এই জিনিসগুলো কি আপনি এই সার্ভিসগুলো দিবেন। যখন আপনি এই সার্ভিসগুলো দিবেন তখন কি হবে, তখন আপনার এই ব্লগের আন্ডারে আপনি কিন্তু এইগুলো নিয়ে আপনি কি করবেন, আপনি পেজ তৈরি করবেন। যে পেজটা আপনার কি হবে, এই সার্ভিস, এই সার্ভিসের যে এটা আছে এটার কি হবে, এটার আপনার রিলিভেন্ট হবে। যখন আপনার এটা রিলিভেন্ট হবে তখন এটা ডাটাটা কি, আপনার ডাটা স্ট্রাকচারটা কি হবে, ইনশিওর করবে আপনার ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনের কাছে ইনশিওর হবে যে হ্যাঁ এই ওয়েবসাইটটা এই বিষয়গুলো নিয়ে কাজ করে। তার মানে কি আপনি একটা ওয়েবসাইট বা একটা বিজনেস শুরু করার আগে আপনাকে এগুলো লিখে ফেলতে হবে বা এই বিষয় নিয়ে কিন্তু আপনাকে জানতে হবে। এটি হলো আপনার কি লজিক্যাল হিয়ারেসি। তো এই বিষয়গুলো টেকনিক্যালের 1 নম্বর পয়েন্ট এটা। তো 1 নম্বর পয়েন্ট এটা এবং এক্সাম্পলটা আমি দিয়ে দিলাম। তো দ্বিতীয় যদি আর একটা আসে যে দ্বিতীয় আসলে কোন পয়েন্ট আসে, দ্বিতীয় পয়েন্টটা যেটা আসে সেটা হলো আপনার ওয়েবসাইটটার কি লোডিংটা কি হবে, লোডিংটা ফাস্ট হতে হবে। এটা এখন ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াইছে যে ইনশিওর ইওর ওয়েবসাইট ডন্ট স্লো, ডন্ট স্লো লোডিং। মানে আপনাকে ইনশিওর করতে হবে যে আপনার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা আপনার খুব ফাস্ট লোড নিচ্ছে। তো ফাস্ট লোড নেওয়ার জন্য এখানে আমাদের কিছু পয়েন্ট আছে আসলে কি কিভাবে আসলে ওয়েবসাইটটা আসলে ফাস্ট লোডিং করা যায় এই বিষয়গুলো নিয়ে। তো এক একটা ফ্রেমওয়ার্ক, যেমন আপনি যদি ওয়ার্ড পেজ দিয়ে করেন সেই ওয়েবসাইটের জন্য হয়তো বা আপনি এক্সট্রা অনেকগুলো প্লাগইন অ্যাড করলেন, আপনার ইমেজ আছে অনেক, তো সেই ক্ষেত্রে আপনার কি হবে, স্লো হয়ে যাবে। সেই ক্ষেত্রের জন্য আপনার অপটিমাইজেশন একরকম হবে। আপনি যদি কোড এডিটরে করেন হয়তো বা ঝুমলাতে করলেন, তো আপনি যে 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 ফ্রেমওয়ার্কে করবেন সেই ফ্রেমওয়ার্কের বিষয়গুলো কি করতে হবে, আপনার ফাইলগুলোকে মিনিমাইজ করে ফেলতে হবে। আপনার ফাইলগুলোকে মিনিমাইজ করতে হতে হবে, আপনার ইমেজগুলোকে অপটিমাইজেশন করে ফেলতে হবে বা এটা স্মলার করে ফেলতে হবে যাতে খুব ফাস্ট লোডিং নেয় এলো বিষয়। তো এইখানে 2010 সালে প্রথম সার্চ ইঞ্জিন চিন্তা করে, 2010 সালে সার্চ ইঞ্জিন প্রথম চিন্তা করে যে আসলে একটা ওয়েবসাইট ফাস্ট না হওয়ার কারণে ইউজারগুলো তারা চলে যাচ্ছে, ইউজারগুলো বেশি সময় স্টে করতে চাচ্ছে না এবং ওয়েবসাইট থেকে বাউন্স রেট বেড়ে যাচ্ছে। তখন সার্চ ইঞ্জিন এটাকে ইউজার উপর ডিপেন্ড করে চিন্তা করলো না,
প্রত্যেকটা ওয়েবসাইট কি হতে হবে, ফাস্ট লোডিং হতে হবে। ইভেনচুয়ালি যখন মোবাইল ইউজার বেড়ে গেল 2018 সালে জানুয়ারিতে সার্চ ইঞ্জিন আবার একটা ওরা আপডেট নিয়ে আসলো। সেটা হলো কি, যে আসলে বিশ্বে মোবাইল ইউজার প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো এই বেড়ে যাওয়ার কারণে কি হয়েছে, তখন মোবাইলে তার ফাস্টলি হতে হবে, মোবাইলে রেসপন্সিভ হতে হবে। তখন কিন্তু শুরু হয়ে গেল রেসপন্সিবল বিষয়টা। যদিও এই বিষয়গুলো আপনার এক্সপেন্সিভ বিষয় 2018 সালের আগের থেকেই শুরু হয়েছে, কারণ যারা আসলে খুব ভালো ডেভেলপার বা যারা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করে, তারা বুঝতে পারলো যে আসলে ইউজারকে স্যাটিসফাইড না করতে পারলে সাধারণত ওয়েবসাইটের কি হয়, বাউন্স রেট বেড়ে যায়। আর বাউন্স রেট বেড়ে যায় বা ওয়েবসাইট স্টে না করে বা আপনারা লোডিং হচ্ছে না, 3 4 5 সেকেন্ড সময় নেয়, সাধারণত আমরা নিজেরাই কিন্তু কেটে দিয়ে অন্য একটা ওয়েবসাইটে প্রবেশ করি। তো এই কারণে কি হলো, যে আসলে মোবাইলে এবং ডেস্কটপ উভয় ভার্সনে কি করতে হবে, লোডিং অনেক ফাস্ট হতে হবে। তো এইটা বিষয়টা আরো কয়েকটা পয়েন্টের মাধ্যমে এটা তুলে ধরলো যে আসলে এই স্পিড বা স্পিড আপ ইওর ওয়েবসাইট, কিভাবে ওয়েবসাইটের স্পিডটাকে আপ করা যায় বা স্পিডটা বাড়ানো যায়। তো সেই সোর্সে অনেকগুলা জিনিস এখানে আমাদের ভিতরে আহ, হিসাবের মধ্যে চলে আসলো। সেটা হলো গিয়ে, এখন হলো যে আপনি একটা ওয়েবসাইট তো আপনি হোস্টিং করবেন, আপনি হয়তো বা কোথায় হোস্টিং করবেন, সেই হোস্টিংটা কি হতে হবে, ফাস্ট হোস্টিং ওয়েবসাইট হতে হবে, ফাস্ট হোস্টিং সার্ভার। আপনার সার্ভারটা কি হতে হবে, ফাস্ট হতে হবে। তারপরে কি করতে হবে আপনার, আমরা তো ডিএনএস ইউজ করি, আপনার ফাস্ট ডিএনএস। ডিএনএসটা হলো কি আপনার ডোমেইন নেম, সিস্টেম বা সার্ভার। এটা কি করতে হবে আপনার, আপনার ফাস্ট হতে হবে। যেটা প্রোভাইডার আছে যারা, এই প্রোভাইডারে কি করতে হবে, ফাস্ট করতে হবে। এই প্রোভাইডার ফাস্ট হলে তাহলে দেখা যাবে যে আপনার পেজটা খুব দ্রুত লোড নিচ্ছে। আপনি যদি নর্মাল একটা হোস্টিং নেন, যেমন আপনার শেয়ার হোস্টিং, আমি তো বিভিন্ন হোস্টিং ব্যবহার করে দেখছি। তো হোস্টিংগুলোর মধ্যে আপনার যদি আপনি অনেকগুলো ওয়েবসাইট ওইখানে হোস্টিং করেন বা কম দামে হোস্টিংটা কিনে নেন, দেখা যায় যে সেখানে আপনার এটা স্লো ডাউন করে দেয়। তারপরে কি হবে, আপনার যদি আপনার ওয়েবসাইট বিভিন্ন ফ্রেমওয়ার্কের হয় বা মডিউল ইউজ করেন, যেমন জুমলা হলে আপনি মডিউল ইউজ করবেন, কোড এডিটর এগুলো মডিউল ইউজ করে। যদি আপনি অতিরিক্ত মডিউল বা ওয়ার্ড পেজ হলে কি করবেন, আপনি প্লাগইন ইউজ করবেন। এখানে বলছে ইউজ মিনিমাম মিনিমাম প্লাগইন, যে প্লাগইন গুলো আসলে আমাদের দরকার, তাছাড়া আর দরকার নাই। ইউজ মিনিমাম প্লাগইন, মানে প্লাগইন গুলো আপনার সীমিত আকারে প্লাগইন ইউজ করতে হবে, এটা আপনার ইউজ করতে হবে। আর একটা হলো কি, আপনার দেখেন যখন আমরা একটা ওয়েবসাইট দেখি তখন কিন্তু সেই ওয়েবসাইটে অনেক আনইউজড আপনার সিএসএস ফাইল থাকে, আনইউজ এইচটিএমএল ফাইল থাকে, আনইউজ জাভা স্ক্রিপ্ট ফাইল থাকে। এখন বলছে কি, আনইউজড সিএসএস, জাভা স্ক্রিপ্ট এবং এইচটিএমএল যে ফাইলগুলো আছে, এইচটিএমএল যে ফাইলগুলো, সেই ফাইলগুলোকে রিমুভ করতে হবে। এই ফাইলগুলোকে কি করতে হবে, রিমুভ করে ফেলতে হবে। যদি আপনি এক্সপার্ট না হন এই বিষয়ে, তাহলে আপনার ডেভেলপারকে বলতে হবে যে আমার যেগুলো আনইউজ এইচটিএমএল সিএসএস বা জাভা স্ক্রিপ্ট ফাইল আছে সেগুলো কি করতে হবে, রিমুভ করে দেন, সেই ফাইলগুলো আমার দরকার নেই। অথবা আপনি কি করবেন, আপনি দেখেন আপনার সিএস এর ফাইলগুলো কিন্তু আপনার ইনলাইনে অনেকগুলো ফাইল থাকবে, এগুলো কি করতেন, আপনি এক লাইনে করে দিবেন। এটা কি করবেন, আপনি ইউজ ওয়ান ইউজ ওয়ান সিএসএস স্টাইল শিট, আপনি একটা স্টাইল শিট ইউজ করতে পারেন। আপনি এখানে কি করতে পারেন, আপনার যে ওয়েব পেজটা আছে, ওয়েব পেজটা কি করতে পারেন, কম্প্রেস করে দিতে পারেন, ওয়েব পেজ কম্পোজ করে দিতে পারেন। আপনি কি করতে পারেন, আপনার মিনিমাইজ করে দিতে পারেন। কোনগুলা মিনিমাইজ করে দিতে পারেন, আপনি মিনিমাইজ করে দিতে পারেন আপনার এইচটিএমএল, সিএসএস এবং জাভা স্ক্রিপ্ট ফাইল। এগুলো আপনি কি করবেন, আপনি এগুলা মিনিমাইজ করে দেবেন। অথবা বিভিন্ন প্লাগইন পাওয়া যায়, প্লাগইন এর ইউজ করার ঝামেলা আছে, কারণ অনেক সময় আপনার হয়তো আপনি আনইউজ ফাইলটা আপনি রিমুভ করতে যাবেন, আপনার সব ফাইল আপনার রিমুভ হয়ে যাবে। সেটা অনেকেই ওয়ার্ডপ্রেস যেটা করে আর কি অনেক ঝামেলায় পড়ে। তো এই কাজটা আপনারা কখনোই করবেন না, যদি না বোঝেন
তাহলে আপনারা ডেভেলপারের হেল্প নেবেন। আর যদি বুঝতে পারেন যে না এই ফাইলগুলো রিমুভ করা যাবে, সেগুলো আপনারা রিমুভ করে দিবেন। এগুলো রিমুভ দেখানোর জন্য অনেক সময় দরকার, কিন্তু আপনারা একটু ঘাটাঘাটি করলে এগুলো বুঝতে পারবেন। যদি আপনার এই সম্পর্কে ধারণা না থাকে তাহলে কখনই হাত দিতে যাবেন না। আর একটা বিষয় হলো যে আপনার যেটা আপনার ফাইলগুলা স্মলার করে দিতে হবে, যে ইনশিওর ইউর ফাইল সাইজ স্মলার। যে আপনি যে ফাইল সাইজগুলো ইউজ করতেছেন, হয়তো বা ইমেজ আছে, সেই ইমেজটা কি করবেন, আপনি ইমেজটা কম্পোজ করে দিবেন এবং এটা কি ফাইলের স্মলার করে দিবেন। তাহলে কি হবে, তাহলে দেখা যাবে যে আপনার ওয়েবসাইটটা দ্রুত ফাস্ট লোড দিচ্ছে। আর একটা বিষয় আছে, সেটা হলো ফাস্ট লোড নেওয়ার একটা হলো ক্যাশ প্লাগইন আছে, যে প্লাগইনটা বেসিক্যালি আপনার কি করে, আপনার ক্যাশ ইওর ওয়েবসাইট কন্টেন্ট যেটাকে বলা হয়, ক্যাশ ইওর ওয়েবসাইট কন্টেন্ট। এই ক্যাশ ইওর ওয়েবসাইট কন্টেন্টটা কি, এই কন্টেন্টটা হচ্ছে কি, যে এটা হলো বেসিক্যালি একটা ওএস যেটা কি করে, স্টোর করে। কি স্টোর করে, আপনার স্টোর বা ওয়েবসাইটের যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোকে স্টোর করে। অর্থাৎ আমরা যদি বলি এটা বেসিক্যালি একটা কি, সরি, এটা বেসিক্যালি কি, এটা বেসিক্যালি হলো, বেসিক্যালি বেসিক্যালি হলো কি করে এটা, এটা বেসিক্যালি একটা ওয়ে, স্টোর স্টোর ওয়েবসাইট কপিস ফাইল। এই ক্যাশটা কি করে, এই ক্যাশটা মনে করেন আপনার যে ইউজার আছে সেই ইউজার একবার প্রবেশ করলে সে কি হয়, এই ক্যাশটা তার স্টোর হয়ে যায়। স্টোর হয়ে গেলে সে কি হয়, যখন সে পুনরায় আপনার যেটা কুকিকে বলা হয় অনেকটা কুকির মতন, কিন্তু কুকি ওটা না, এটা ক্যাশটা জিনিসটা আলাদা। তো এই সেটা কি হয়, স্টোর হয়ে যায়। সেই স্টোর হলে কি হয়, যখন পরবর্তীতে আপনার ওয়েবসাইটে আসে তখন কি হয়, খুব দ্রুত লোড নিয়ে নেয়। এটা হলো কি, এটা হলো আপনার ওয়েবসাইটের স্পিড আপ এটা করার জন্য এটা একটা ওয়ে। এখন আর মেইন আর যেটা সেটা হলো আপনার পটেনশিয়াল এসইও এরিয়ার। যদি আমরা আর একটা পয়েন্টে যাই, যে 4 নাম্বার পয়েন্ট যদি চিন্তা করি বা 3 নাম্বার পয়েন্ট হবে এটা, সেটা হলো কি পটেনশিয়াল এসইও এরিয়ার। আসলে এই এরিয়ার্স গুলা কি, দেখেন, এখন এই পটেনশিয়াল এসইও এরিয়ার্স এটার আসলে অভাব না, এটা আপনি 100 বা 70 80 90 এরকম আপনি এরিয়ার্স পাবেন। তো এরিয়ার্স গুলা কি, এরিয়ার্স গুলা হলে হয়তো বা আপনি একটা দেখবেন, আমরা অনেক সময় কি হয়, একটা পেজে যখন আমরা ভিজিট করতে যাই, দেখবেন লেখা আসে কি, লেখা আসে 404 এরিয়ার্স। তো 404 এই শব্দটার অর্থ কি, 404 এরিয়ার্স বা ওয়েবসাইট নো এক্সিস্ট, এরকম কথা আসে। তো এটার অর্থ কি, এটা আপনারা ব্যাকলিঙ্ক তৈরি করতে এগুলো আপনারা বুঝতে পারবেন। এখন আমি বলে দিচ্ছি, সেটা সেটা হলো কি, মনে করেন আপনি একটা ওয়েবসাইটের একটা পেজ আপনি তৈরি করেছিলেন, বা আপনি কোনো একটা, কেউ একটা ওয়েবসাইটের পেজ তৈরি করছে, একটা পোস্ট তৈরি করছে, সেটা সার্চ ইঞ্জিনে এখন ইন্ডেক্স হচ্ছে, বাট সেই পেজটা কি হয়েছে, সেই পেজটা রিমুভ হয়ে গেছে, সেই পেজটা নেই, সেই অথবা সেই পেজটা ডিলিট হয়ে গেছে, তখন আপনার 404 ইয়ার্স দেখাবে। এটা দেখানোর অর্থ হলো আপনার সার্চ ইঞ্জিনে ঠিকই ইন্ডেক্স হচ্ছে, কিন্তু আপনার সেই পেজটা এক্সিট নেই। এটা হলো আপনার 404। আর একটা ইরিয়র্স আছে, সেটা হলো আপনার 301, 301। 301 ইরিয়র্সটা কি, দেখেন 301 ইরিয়র্সটা হলো যে আপনার একটা ওয়েবসাইট, আপনার ওল্ড একটা ওয়েবসাইট ছিল, সেই ওল্ড একটা ওয়েবসাইট কি আপনি আপনি রিডাইরেক্ট করে, বা আপনি একটা নতুন একটা ওয়েবসাইট করছেন, আপনি চাচ্ছেন যে আপনার যত রকম যে ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো র্যাঙ্কিং হয়ে আছে, বা আপনি যে কিওয়ার্ডগুলো দিয়ে আপনি অলরেডি র্যাঙ্কিং করে রাখছেন, সেই বিষয়গুলোকে আপনার ওয়েবসাইটে রিডাইরেক্ট করবেন। এটাকে বলা হয় আপনার পার্মানেন্ট রিডাইরেক্ট। এটাকে বলা হয় পার্মানেন্ট রিডাইরেক্ট। তার মানে আপনি এটাকে কি করছেন, পার্মানেন্ট রিডাইরেক্ট করে রাখছেন। এই কারণে কি আপনার ওল্ড ওয়েবসাইট থেকে সার্চ ইঞ্জিনে হচ্ছে, র্যাঙ্কিং হচ্ছে, বা সার্চ ইঞ্জিনে আসতেছে, বাট সেটা 301 বা 301-এর মাধ্যমে কি হচ্ছে, আপনার নতুন যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের আপনার সেই ওয়েবসাইটটা ইন্ডেক্স হয়ে যাচ্ছে। তার মানে আপনার এটা হলো 301।
তো এই ইরিয়রটা বুঝলে বুঝবেন যে আপনার ওয়েবসাইটটা ওল্ড ছিল, সেটা নতুন একটা ওয়েবসাইটে রিডাইরেক্ট করছে। আর একটা জিনিস হলো গা, এটা আপনার এই 20-এর ডিসেম্বরের দিকে আপডেট করছে, এটা হলো 302। আসলে এই ইডিয়টটার এখন এটাকে সার্চ ইঞ্জিন আর গণ্য করে নিচ্ছে না। এটা হলো গিয়ে আপনার টেম্পোরারি, মানে আপনি হয়তো বা 1 মাস বা 2 মাস বা 3 মাসের জন্য কি করছেন, আপনি একটা আপনার একটা কন্টেন্ট আছে, সেই কন্টেন্টটা কি করতেছেন, আপনি অন্য একটা সাইডে রিডাইরেক্ট করে নিচ্ছেন। হলো 302, এটাকে বলা হয় টেম্পোরারি, টেম্পোরারি রিডাইরেক্ট। এটা সাধারণত এখন আর সার্চ ইঞ্জিন এটার গণ্য করা হয় না, কারণ এটা সাধারণত স্প্যামিং হয়ে থাকে, স্প্যামিং করে থাকে। কারণ তার অডিয়েন্স একটা, কিন্তু সে ওয়েবসাইটে কি করতেছে, সে 1 মাস বা 2 মাসের জন্য তার এখানে কি করছে, রিডাইরেক্ট করে নিচ্ছে। তো এরকম কিছু ইরিয়র পাবো, যেটা হলো আপনার পটেনশিয়াল ইরিয়র। যখন আপনারা ব্যাকলিঙ্ক তৈরি করবেন, তখন আপনারা এই যে 404 ইরিয়র গুলো খুঁজবেন। খোঁজার পরে হয়তো বা আপনারা আলটিমেটলি খুঁজে দেখবেন যে কোন পেজটার ব্যাকলিঙ্ক তৈরি করা ছিল, এখন আর সেই ব্যাকলিঙ্কটা নেই, সেই ব্যাকলিঙ্কটা কোনো কারণে রিমুভ হয়ে গেছে, অথবা ওই সাইটটা তাদের বিজনেস বন্ধ করে দিয়েছে। তখন আপনি কি করবেন, আপনি হয়তো বা আপনার নিজ নিয়ে সার্চ করে আপনি 404 অনেক ইরিয়র আপনি ব্যাকলিঙ্ক পাবেন। সেই ব্যাকলিঙ্কে আপনি হয়তো বা সেই ওয়েবসাইটের অনারকে আপনার নিজস্ব ব্যাকলিঙ্ক কি করতে পারবেন, অফার করতে পারবেন। এটা আমরা অফ পেজ এসিও যখন ব্যাকলিঙ্ক তৈরি করব বা ব্রোকেন ব্যাকলিঙ্ক যখন তৈরি করব আমরা, তখন আমরা এটা দেখবো যে আসলে ব্রোকেন ব্যাকলিঙ্ক কিভাবে তৈরি করে। তো এরকম আপনার অনেক ইরিয়র এরকম আসবে আপনার। তবে স্পেশালি আবার সাধারণত এই দুইটা ইরিয়র আপনার কাজ হয়। আর এই একটা ইরিয়র আগে আপনার কাজ হতো, কিন্তু এখন সার্চ ইঞ্জিন এটাকে প্রাধান্য দিচ্ছে না, এটাকে এখন সার্চ ইঞ্জিন এটাকে গ্রহণযোগ্য সার্চ ইঞ্জিনের কাছে না। এটা হলো রিডাইরেক্টিং। আর একটা বিষয় হচ্ছে আপনার অন্যতম একটা জিনিস দেখেন, আমরা কিন্তু যখন র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে কথা বলেছিলাম, তখন ওইখানে বলা হয়েছিল যে কোয়ালিটি কন্টেন্ট, ফ্রেশ কন্টেন্ট, ইউনিক কন্টেন্ট, এরকম 4 থেকে 5 বার আমরা 10টা র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে কথা বলেছিলাম। তার মধ্যে প্রত্যেকটা বিষয় একটা কথাই ছিল যে আপনাদের কি হইতে হবে, ইউনিক কন্টেন্ট হতে হবে, ফ্রেশ কন্টেন্ট হতে হবে, রিলিভেন্ট কন্টেন্ট হতে হবে, এই কথাটা ছিল। তার মানে আপনার আর একটা বিষয় হলো আপনার কি ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু, ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু। তো যদি আপনার ওয়েবসাইটে টেকনিক্যালি ভাবে দেখা যায় যে আপনার কন্টেন্টটা ডুপ্লিকেট ইস্যু শো করতেছে, তখন এটা কি হবে, এটা কি আপনার ইডিয়ট দেখাবে, বা এটা যদি আপনি অ্যাডসেন্স করে থাকেন, তাহলে আপনার এটা কি করে প্যানালাইজ করে দিবে, আপনাকে র্যাঙ্কিং বন্ধ করে দিয়ে যে আপনি ডুপ্লিকেট কন্টেন্ট ইউজ করেছেন, আপনি কিওয়ার্ড স্টাফিং করে কন্টেন্ট করছেন, সেই কন্টেন্টগুলো জেনারেট করা যাবে না, সেগুলো আপনার টেকনিক্যাল প্রবলেমের মধ্যে এটা পড়ে। আর একটা জিনিস আছে হলো ব্রোকেন লিঙ্কস। ব্রোকেন লিঙ্কস, এটা হলো ব্রোকেন লিঙ্কস, ব্রোকেন লিঙ্কস অথবা আর একটা হলো দুটো হলো অরফেন পেজ। তো ব্রোকেন লিঙ্ক, অরফেন পেজ, অরফেন, হ্যাঁ অরফেন পেজেস, সরি, অরফেন পেজেস। দেখেন ব্রোকেন লিঙ্ক বলতে আমরা তো একটু আগে কথা বললাম যে ব্রোকেন লিঙ্ক গুলো কি, যে হয়তো বা সাইটটা তৈরি করেছিলেন বা লিঙ্ক তৈরি করেছিলেন, সেই লিঙ্কটা এখন নেই, রিমুভ হয়ে গেছে, সেটা হলো ব্রোকেন লিঙ্ক। এটা একটা টেকনিক্যাল প্রবলেম। তো এই প্রবলেমগুলো আপনার থাকা যাবে না, এই প্রবলেমগুলো খুব সহজেই বের করা যায়। আমরা হয়তো বা আজকেই দেখাবো কিভাবে এটা সহজেই বুঝতে পারা যায় যে আসলে ব্রোকেন লিঙ্কগুলো কি। তো অরফেন পেজটা কি দেখেন, অরফিন টেস্ট হলো ইন্টারনাল লিঙ্কস। আপনার ওয়েবসাইটের আপনি ইন্টারনাল লিঙ্কস তৈরি করেছিলেন, যে যে পেজটা এখন আর সেই ইন্টারনাল লিঙ্কসটা নেই, ঠিক আছে? মানে আপনার ওয়েবসাইটের একটা পেজে যার কোনো ইন্টারনাল লিঙ্ক নেই, সেটা হলো অরফিন পেজেস। তো সেটি হলো আপনার কি অরফিন পেজেস। তো আর একটা এখন আমরা মেইন আরো আর একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো আপনার এটাই আমাদের মোটামুটি টেকনিক্যাল এসিওটা একটু মাথার উপর দিয়ে সবার যাচ্ছে। আর একটা বিষয় সেটা হলো আপনার রোবট ডট টেক্সট ফাইল, রোবট ডট টেক্সট। আসলে এইটা কি, রোবট ডট টেক্সট জিনিসটা কি দেখেন, একটু চিন্তা করেন, একটু ব্যাকে যান। যখন আমরা করতেছিলাম যে আপনার অ্যালগোরিদম গুলা কিভাবে কাজ করে বা সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, তখন কিন্তু একটা কথা বলেছিলাম যে প্রথমে কি করে, বট বা স্পাইডারটা কি করে,
একটা কিওয়ার্ড দিয়ে যখন সার্চ করা হয় সেটা স্পাইডারিং করে বা বটসটা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। খোঁজাখুঁজির পড়ার রিলিভেন্ট কন্টেন্ট পেজগুলো যখন পায়, সেই রিলিভেন্ট কন্টেন্ট এবং পেজগুলোকে কি করে, রোবট ডট টেক্সট ফাইলের মাধ্যমে সেটা কি করে, ডাউনলোড করে নেয়। এটা হলো যে আপনার ইন্ডেক্সিং স্ট্যাটাসের মধ্যে পড়ে একটা। যখন হয়তো আমরা এসইও অডিট নিয়ে হয়তো বা কথা বলবো না, কিন্তু যখন আমরা ইন্ডেক্সিং নিয়ে কথা বলবো, যে ইন্ডেক্সিং স্ট্যাটাসের ভিতরে অনেকগুলা বিষয় আছে, তার মধ্যে রোবট ডট টেক্সট ফাইল একটা এরকম বিষয়। যদি এখন মনে করেন আপনার ফাইলটাকে সার্চ ইঞ্জিন খুঁজে না পায়, তাহলে রোবট ডট টেক্সট ফাইল যেটা আছে সেটা ডিসকারেজ করা আছে বা ইন্ডেক্সিং নো ইন্ডেক্স করা আছে। তার মানে আপনি যদি আপনার যদি হেডের মধ্যে যদি আপনার রোবট ডট টেক্সট ফাইলটা যদি নো ইন্ডেক্স করে দেন, এই মেটাটাকে যদি আপনারা নো ইন্ডেক্স করে দেন, তাহলে কি হবে, তাহলে এইটা ইন্ডেক্স হবে না। আর যদি ইন্ডেক্স না হয়, সেটা কি টেকনিক্যালি ভাবে আপনার ইন্ডেক্সিং কি হবে, স্ট্যাটাসে প্রবলেম দেখাবে বা ইরর দেখাবে। তার মানে কি, তার মানে আপনার ওয়েবসাইটে র্যাঙ্কিং তো দূরের কথা, র্যাঙ্কিং সেটা দূরের কথা, আপনার ওয়েবসাইটটা কি স্পাইডার বা বট খুঁজেই পাবে না। অন্তত এতটুকু মনে রাখেন, এটা তো রোবট ডট টেক্সট ফাইলের কাজ। এখন যদি আমরা সার্চ ইঞ্জিনকে ডিসকারেজ করে রাখি বা নো ইন্ডেক্স করে রাখি, তাহলে বিষয়টা আপনার এরকম। দেখেন আমি একটা জিনিস দেখাই আপনাকে, ছোট্ট একটা জিনিস, একদম নর্মাল একটা বিষয়, তাহলে বিষয়টা আরো ইজি হয়ে যাবে। সরি। আচ্ছা, আমি একটু একটা জিনিস আপনাকে দেখাচ্ছি, যে এই জিনিসটা যদি আমরা, আচ্ছা এই দেখেন, আমরা এখানে সেটিং এ যদি যাই, সেটিং থেকে যদি আপনার রিডিং রিডিং সেটিং এ যাই, তাহলে এখানে যদি আমরা ডিসকারেজ করে দেই, যে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ইন্ডেক্সিং দিস সাইট আছে, এই সাইটটা আমরা ডিসকারেজ করে দিলাম, যে আসলে এই সাইটটা আমরা। এখন যদি আপনারা সামনে দেখেন কিছু, এই দেখেন এখানে বলছে কি, হিউজ এসইও ইস্যু, কি বলছে, ইউ আর ব্লকিং অ্যাক্সেস টু রোবটস। এখন কি করছি আমরা এখানে, এইখানে এটা ডিসকারেজ করে দিছি, তার মানে ইন্ডেক্সিং এটা আমরা বন্ধ করে দিচ্ছি, যে এই সাইটটার ইন্ডেক্সিং হবে না, যে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। এটা করে দেওয়ার পরে কি দেখাচ্ছে এখানে, এখানে দেখাচ্ছে আপনার কি, আপনার রোবটস, আমাদের যে রোবটস আছে সার্চ ইঞ্জিন, সেই রোবটসটা অ্যাক্সেস করতে পারতেছে না। তার মানে এটা অ্যাক্সেস বন্ধ করে দিলাম আমি। তার মানে কি, রোবটটা যদি অ্যাক্সেস করতে পারবে না, তার মানে এখন যতই সার্চ করা যায়, এখন দেখেন সার্চ করলে এটার আমাদের ইসেতে দেখাবে না, যত কিওয়ার্ড আছে সেটা এটা শো করবে না। তো বিষয়টা এরকম যে আপনাদের রোবট ডট টেক্সটের ফাইলটা কাজটাই এটা। এখন যদি এটা আমরা ই করে দেই, আবার ওকে করে দিয়ে সেভ দিয়ে দেই, তাহলে দেখেন আপনার আর সেই ইস্যুটা নেই। সরি, দেখেন ওই ইস্যুটা আর নেই, যে আসলে এখন রোবট ডট টেক্সট ফাইলটা কি করতে পারতেছে, এটা ডাউনলোড করতে পারবে। এখন বিষয়টা এটা বলে দিচ্ছে। এখন আর একটা বিষয়, সেটা হচ্ছে যে আহ, এটা বুঝলাম যে সাইট ম্যাপটা কি। সাইট ম্যাপ, দেখেন এইখানে কথাটাই আছে, সাইট একটা একটা ওয়েবসাইট অথবা একটা পেজ, ম্যাপটা কি, সেই পেজের ম্যাপ। এখন একটা পেজে কতগুলো বিষয় থাকে দেখেন, একটা পেজে কি থাকে, পেজ থাকে, পোস্ট থাকে, অথর থাকে, ক্যাটাগরি থাকে, এরকম কি থাকতে পারে, অনেকগুলা বিষয় থাকতে পারে একটা সাইটের সাইট ম্যাপে। তো সেই সাইট ম্যাপটা কি করতে হবে, এটা আমাদের, এটা একটা ইন্ডেক্সিং ইস্যুস বা স্ট্যাটাস, যে স্ট্যাটাসের মাধ্যমে কি খুব সহজেই আমরা বুঝতে পারবো যে এই সাইটের সাইট ম্যাপগুলো ইন্ডেক্সিং করা আছে কিনা, বা এটা আমরা বিভিন্ন টুলসের মাধ্যমে এটা আমরা ইন্ডেক্সিং করে দিতে পারবো। তো সেটা এখন দেখবো যে আসলে এই একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা আমরা এটা দেখবো যে আসলে কিভাবে এটা আমরা সাইট ম্যাপ দেখতে পাবো।
তো এইখানে আমি গুগলের একটা সার্ভিসে যাব, যেটা গুগল এটা সহজেই করে দেয়। দেখেন এর এখানে সাইট ম্যাপ বলে একটা কথা আছে। সাইট ম্যাপে যদি যাই, দেখেন এই দেখেন এই সাইট ম্যাপের কি হচ্ছে, এই যে পেজ ডট সাইট ম্যাপ ডট এক্সটিএমএল, বা আমরা এটা কি, এটার ফেট হচ্ছে না বা এটা প্রবলেম দেখাচ্ছে, দেখছেন এটা প্রবলেম দেখাচ্ছে, কিন্তু সাইট ম্যাপ ডট ইন্ডেক্স ডট এক্সএমএল এটি শুধু ইন্ডেক্স দেখাচ্ছে, এটা কিন্তু প্রবলেম দেখাচ্ছে যে যে ট্যাগস পোস্ট ডট ট্যাগ ডট সাইট ম্যাপ, যে সাইট ম্যাপে যে আমরা ট্যাগ এটা দিচ্ছি সেটা আর এটা খুঁজে পাচ্ছে না, সারটা দেখাচ্ছে। আচ্ছা এটার আমরা একটা দেখি, তাহলে বুঝতে পারবো আরো একটু সহজভাবে। তো এর এইখানে কি করবে, এইখানে এই সাইট ম্যাপ গুলো কি করে দিতে পারি, এই সাইট ম্যাপ গুলো এখানে আমরা কি সাবমিট করে দিতে পারি, বা এখান থেকে আমরা সাইট ম্যাপ গুলো দেখতে পারবো, যেটার সাইট ম্যাপ কি কি এই পেজটা, এই যে পেজ ডট সাইট ম্যাপ ডট এক্স, এই সাইট ম্যাপটা আসবে, এটা থেকে দেখে দেখা যাবে। অথবা এইখানে যদি আমরা যাই, এসইও টুলস এর মধ্যে যাই, জেনারেল, তো আসুক এখানে আসতে থাকুক, আমরা সেটা বিষয় নিয়ে। এটা হলো সাইট ম্যাপ। সোজা কথা সাইট ম্যাপ হলো একটা ওয়েবসাইটের যে ম্যাপটা, যে পোস্ট, পেজ, ক্যাটাগরি, ট্যাগস, আপনি প্রত্যেকটা জিনিস কি করতে পারবেন, এই একটা ওয়েবসাইটে এটা ম্যাপ করে দিতে পারবেন, যে ম্যাপটা সাধারণত ইন্ডেক্সিং হবে। এখন আমাদের আর একটা বিষয়, সেটা হলো আপনার মোটামুটি আমরা এক্সএমএল এটা ক্রিয়েট করে দেখাচ্ছি আমরা, তার আগে আমরা কি করতে হবে, আমাদের আমাদের গুগল এবং বিং ওয়েব মাস্টার, গুগল অ্যান্ড বিং ওয়েব মাস্টার, গুগল এবং বিং ওয়েব মাস্টার কি করতে হবে, ওয়েব মাস্টারে কি করতে হবে, আপনার এটার কি করতে হবে, আপনার ইন্টিগ্রেশন করতে হবে আপনার সাইটটা। কারণ এখানে ইন্টিগ্রেশন করলে আপনি সহজেই বুঝতে পারবেন, যেমন গুগল সার্চ কনসোল, এখানে গুগল সার্চ কনসোল এবং বিং ওয়েব মাস্টার টুলস। তো এই দুইটা বিষয় কি, এই দুইটা বিষয় আপনার, এই দুইটা বিষয় আপনাকে কি করতে হবে, এই দুইটা বিষয় আহ, আপনাকে ইন্টিগ্রেশন করতে ফেলতে হবে। কারণ কি, এই দুইটা বিষয় যদি আপনি ইন্টিগ্রেশন করেন, তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে আসলে আপনার সাইটের কোনো পেজ ভেঙে গেছে নাকি, আপনার কোনো ব্রোকেন লিঙ্ক আছে নাকি, আপনার কোনো ইরিয়র দেখাচ্ছে নাকি, আপনার ইন্ডেক্সিং কোনো আপনার একটা ইন্ডেক্সিং হচ্ছে নাকি আপনার কোনো পোস্ট, এই বিষয়গুলো দেখা যাবে। দেখেন এটা হলো সার্চ কনসোল। এখন সার্চ কনসোলে আপনারা কিভাবে এটা ইন্টিগ্রেশন করবেন সেটা আমি দেখাচ্ছি আপনাদের। তো এইখানে প্রথমে তো আপনারা অ্যাড প্রপার্টিসে যাবেন, যেমন এখানে সবগুলো করা আছে মোটামুটি। এখানে দেখেন কোনো এরিয়র নাই, তো দেখেন এখন এইটাতে গেলে আপনাদের টেকনিক্যাল কি কি হেল্প করতে পারে। কারণ আপনার ওয়েব মাস্টার যে টুলসটা আছে, যদি আপনি গুগল সার্চ কনসোলটা ইন্টিগ্রেশন করতে পারেন, তাহলে সহজেই এটাতে আপনি ডাইভার্ট করতে পারেন। আপনি এখানে বিং ওয়েব মাস্টারে ক্লিক করবেন, তারপরে আপনি কি হবেন, আপনি আলটিমেটলি এই আপনার যে গুগল সার্চ কনসোল করা আছে এইটার থেকে আপনি কি করতে পারবেন, আপনার ডাটাটা আপনি ইনপুট করে নিতে পারবেন। দেখেন আমাদের কি কি সুবিধা হতে পারে যদি আপনারা এই গুগল সার্চ কনসোলে যান। দেখেন এখানে টোটাল ক্লিকস, ইমপ্রেশন, অ্যাভারেজ সিটিআর এবং অ্যাভারেজ পজিশন গুলো আপনারা দেখতে পারবেন। আমি যদি একটু নিচে যাই, তাহলে এখানে দেখা যাবে যে আসলে কোন কোন কিওয়ার্ডের জন্য, দেখেন কোন কোন কিওয়ার্ডের জন্য কতটা ক্লিক করছে, কতটা ইমপ্রেশন হয়েছে, পজিশন কত নাম্বার ছিল। এটা আমরা কি করতে পারবো, আমরা প্রত্যেকটা কিওয়ার্ডকে আমরা অ্যানালাইসিস করতে পারবো। তার মানে প্রত্যেকটা কিওয়ার্ডের ক্লিক, ইমপ্রেশন, সিটিআর এবং পজিশনটা আমরা দেখতে পারবো। আবার পেজ, কোন পেজগুলো আপনার এই র্যাঙ্কিং গুলা দিচ্ছে, সেই পেজগুলোর আপনার র্যাঙ্কিং গুলা দেখা যাবে, পজিশন, সিটিআর, ইমপ্রেশন এবং ক্লিক এটা দেখা যাবে। তারপরে কোন কোন কান্ট্রি থেকে আপনার এই ওয়েবসাইটের বা আপনার বিষয়গুলা কোন কোন দেশ থেকে আসতেছে, সেটা আপনারা দেশটা কি, দেশটা দেখতে পারবেন যে আসলে কোন কোন দেশ থেকে আপনার ভিজিটর আসতেছে। আপনি সব এই দেশগুলোকে কি করতে পারবেন, আপনি কাউন্ট করতে পারবেন। ডিভাইস,
দেখেন আপনার কোন ডিভাইসে আপনার বেশি সার্চ ভলিউম দেখেন, মোবাইলে, ডেস্কটপ, ট্যাবলেট, প্রতিটা বিষয় কি হচ্ছে আপনার সার্চ ভলিউম দেখাচ্ছে যে আসলে কোন ডিভাইসগুলোতে আপনার সার্চ ভলিউম ক্লিক করতেছে কত এবং পজিশন নাম্বার কত হচ্ছে, এবং ডেস্কটপে পজিশন কত এবং ট্যাবলেটে পজিশন কত সেটা দেখাচ্ছে। তারপরে সার্চ অ্যাপিয়ারেন্স বলতে আপনার এই সার্চটা কি ওয়েবসাইট থেকে আসতেছে, ডাইরেক্ট ওয়েবসাইট সার্চ করে আসছে, নাকি এএমপি নন লিস্ট রেজাল্ট, এএমপি আর্টিকেলস, গুগল পেজ এক্সপিরিয়েন্স, কোনগুলোর থেকে আসতেছে। তারপরে ডেট, মানে আপনাকে সর্বোপরি ডেট দেখাচ্ছে যে আপনার কত ডেটে, কোন ডেটে আপনার কন্টেন্টগুলো আসছে। তার মানে কি, যদি আপনার গুগল সার্চ কনসোলে যদি আপনারা ইন্টিগ্রেশন করেন তাহলে সহজে আপনি এটা বুঝতে পারবেন। এখন আমরা দেখবো যে আসলে কিভাবে এটা গুগল সার্চ কনসোল থেকে এটা খুব সহজভাবে একটা সহজ ওয়ে দেখাচ্ছি। প্রথমে আপনারা কি করবেন, একটা আপনার জিমেল থাকলে আপনার একটা গুগল সার্চ কনসোলের অ্যাকাউন্ট পেয়ে যাবেন। এর অ্যাড প্রপার্টিতে যাবেন। অ্যাড প্রপার্টিতে গেলে আপনাদের এখানে বলবে ডোমেইন। তো এইখানে কি, আপনারা একটা ডোমেইন নেম দিবেন। এখানে ইউআরএল প্রিফিক্স, এটা পুরাতন পদ্ধতি, টোটাল জিনিসটা দিতে হবে। এখানে কিন্তু শর্ট, আপনি শর্ট ফর্মটা আপনি দিয়ে দিবেন। মনে করেন টি ইনগ্রেডিয়েন্ট, টি ইনগ্রেডিয়েন্ট, ইনগ্রেডিয়েন্ট ডট কম। তো এটা অলরেডি আমার করা। তো মনে করেন এইটা আপনি করবেন, তো এটা ক্লিক করলে আপনাকে কিছু কোড দিবে। এটা অলরেডি ভেরিফাই করা। আমরা এখন যদি প্রপার্টিসে যাই তো প্রপার্টিসে দেখতে পারবো যে প্রপার্টিস কি কি আছে। তো এই দেখেন টোটাল প্রপার্টিস দেখাচ্ছে, এটা অলরেডি ইন্ডেক্স করা আছে। তো এখানে গেলে আপনি কোড দিবে, এখানে আমরা কোড দেখতেছি, কোডটা আছে। আহ, তারপরে দেখেন আরেকটা বিষয় দেখাচ্ছি, এটা পরে দেখাচ্ছি। পারফরমেন্স দেখলেন, ইউআরএল ইন্সপেকশন। এখন ইউআরএল ইন্সপেকশনটা কি, দেখেন যে আপনি কোনো একটা পোস্ট করছেন, সেই পোস্টটা আপনার ইন্ডেক্সিং, নর্মালি ইন্ডেক্সিং হতে আপনার 30, 40, 50 দিন লেগে যাবে। বাট এখান থেকে আপনি 1 মিনিট বা 2 মিনিটের মধ্যেই, এই পোস্টটা আমরা গতকাল দিয়েছি, তো এই পোস্টটা যদি আমরা দেখি, এই পোস্টটা কিন্তু ইন্ডেক্সিং করা। কারণ কি, এটা আমরা ম্যানুয়ালি ইন্ডেক্সিং করাই দিছি, এই জন্য এটা ইন্ডেক্সিং করাই। দেখেন ইউআরএল ইজ অন গুগল, তার মানে গুগল এটা ইন্ডেক্সিং করা, এটা মোবাইল ফ্রেন্ডলি। তো আর একটা বিষয় যে আপনার ওয়েবসাইটটা আসলে মোবাইল ফ্রেন্ডলি কিনা এটা দেখতে হবে। তো এটাও আপনার একটা টেকনিক্যাল এসিওর মধ্যে পড়ে যে আপনার ওয়েবসাইটের পেজটা মোবাইল ফ্রেন্ডলি কিনা। আপনারা বিভিন্ন জায়গায় সার্চ করে দেখলেই দেখতে পারবেন যে মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট টেস্ট, এখানে টেস্ট করলে আপনারা দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি নাকি। এই দেখেন এখানে যদি আমি ওয়েবসাইটটা দিয়ে দেই, এটাই দেই, এটা যদি দেই তাহলে বোঝা যাবে যে আসলে এটা মোবাইল ফ্রেন্ডলি না। আসতে থাকে যেটা, তার মানে এই সাইটটা যদি মোবাইল ফ্রেন্ডলি হয় তাহলে আপনাদের বোঝাবে মোবাইল ফ্রেন্ডলি, তার মানে আপনার মোবাইল ফ্রেন্ডলি একটা, আপনার সাইটটা কি মোবাইল ফ্রেন্ডলি হতে হবে। মোবাইল ফ্রেন্ডলি সাইটটা, যদিও মোবাইল ফ্রেন্ডলি কথা বলেছিলাম। তো এই গুগল সার্চ কনসোল থেকে আপনাকে একটা ডিএনএস কোড দিবে। আচ্ছা, এখান থেকে আমরা দেখতেছি এটা, বা আপনারা এই যে ইউএস টেস্ট এর মাধ্যমে আপনারা কি করতে পারবেন, আপনাদের এটা জেনারেট করতে পারবেন, সাইট ম্যাপটা কি করতে পারবেন, জেনারেট করতে পারবেন। এই যদি আমরা ওয়েব মাস্টার টুলসে যাই, এইখানে দেখেন যে গুগল ভেরিফিকেশন কোড। তো আপনারা যখন একটা নতুন ওয়েবসাইট দিবেন, মনে করেন আমি এখানে একটা নতুন ওয়েবসাইট দেব, এটা আসুক, যে আমি একটা প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে গিয়ে অ্যাড প্রপার্টিসে গিয়ে আমি একটা এখানে ওয়েবসাইটের নাম দিলাম, ওয়েবসাইট, যে কোনো একটা ওয়েবসাইট যেটা আমি জানি না আর কি, জাস্ট কোডটা দেখানোর জন্য, tbox.com। আচ্ছা, এটা দিলাম। এটা দিলে দেখেন আপনাদের এরকম নতুন যখন আপনারা ওয়েবসাইট দিবেন তখন এরকম একটা কোড দিবে। তখন এই কোডটা কি করবেন, এই দেখেন কোডটা বলছে আপনার কপি দ্য টেক্সট রেকর্ড বিলো ইন দ্য ডিএনএস কনফিগারেশন। আপনারা এটা কি করবেন, এটা আপনারা এটা কপি করে নেবেন, কপি করে আপনারা এইখানে দিতে পারেন। এইখানে দিলে আপনাদের ভেরিফিকেশন হয়ে যাবে, অথবা আচ্ছা আমরা দেখি একটু ইন্টিগ্রেশন এইখানে কোথায় এটা আছে।
এক্সএমএল সাইড ম্যাপ। সি এই দেখেন এখানে গেলে আমরা সাইড ম্যাপ দেখতে পাবো, সাইট ম্যাপ ডট এক্সটিএমএল। দেখেন এটার এক্সটিএমএল শো করছে না, সাইট ম্যাপ ডট ইন্ডেক্স ডট, তার মানে এই এক্সটিএমএলটা আমাদের দেওয়া নেই। এটা যদি আমরা এখন দিয়ে দিই তাহলে কিন্তু এটা আমাদের হয়ে যাবে, এখনই হয়ে যাবে। দেখেন তার মানে আমাদের সাইটটা কি মোবাইল ফ্রেন্ডলি। আচ্ছা ঠিক আছে, এটা মোবাইল ফ্রেন্ডলি হয়ে যাবে। তারপরে আমরা এখানে যাব, যাওয়ার পরে সরি, আচ্ছা এই জিনিসটা দেখাই আপনাদের আগে, যে আপনারা কিভাবে ইন্টিগ্রেশন করবেন এটা দেখেন। এটা আপনারা অনেকভাবে করতে পারবেন, চারটে উপায়ে আপনারা এটা করতে পারবেন ভেরিফাই। তো প্রথমে আমরা কি করব, এটা আমরা ডাইরেক্ট আমাদের হোস্টিং থেকে এটা আমরা কি করতে পারবো, কনফিগারেশন করে নিতে পারবো। কিভাবে দেখেন, আহ, এটা আপনারা যে কোনো, আমার নেমস্পে হোস্টিং আছে, তো আমি দেখাচ্ছি নেমস্পে থেকে। তো ওইখানে গেলে আপনারা নেমস্পে গেলে নেমস্পে থেকে বা যে কোনো ওয়েবসাইটে গেলে আপনারা জন এডিটর নামে আপনারা কি করবেন, কন্ট্রোল প্যানেলে যাবেন। কিভাবে আপনারা করবেন দেখেন, কন্ট্রোল প্যানেলে যাবেন, কন্ট্রোল প্যানেলে যাবেন, ওইখান থেকে সার্চ করবেন জন এডিটর। জন এডিটর, জন এডিটরে যাওয়ার পরে আপনাদের যে ওয়েবসাইটের জন্য, আপনি তো অবশ্যই সেই জায়গায় আপনার ওয়েবসাইটটা আপনারই করা, হোস্টিং করা, সেইখানে জন এডিটরে গেলে, জন এডিটরে গেলে আপনাদের কি দেখাবে, ওয়েবসাইট দেখাবে। সেই ওয়েবসাইটটা কি, আমরা এই টেক্সট ফাইলটা, এটা আপনার, এটা জোন এডিটরে যাবেন, জোন এডিটরে গিয়ে আপনারা কি করবেন, এই টিএক্সটি ফাইলে ওইখানে অনেকগুলো থাকবে, জাস্ট আপনারা টেক্সট ফাইল রেকর্ডটা নেবেন। টেক্সট ফাইল রেকর্ডটা নেওয়ার পরে আপনারা ওই ফিল্ডে যে ওয়েবসাইটটি করবেন সেই ওয়েবসাইটটার নাম আর এই টেক্সট ফাইলটার যে আপনার যে এই যে কোডগুলো আছে সেই কোডগুলো কি পেস্ট করে দিবেন। এই কোডগুলো এভাবে পেস্ট করে দিলে আপনারটা এই ওয়েবসাইটটি কি ভেরিফাই হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা ওয়েবসাইটে আপনার এভাবে, খুব ইজি, খুব কঠিন বিষয় না। আহ, আপনারা প্রত্যেকটা ওয়েবসাইট কি করতে পারবেন, আহ, এইভাবে আপনারা এইগুলো আপনার ভেরিফাই করে নিতে পারবেন। এখন কাভারেজ, দেখেন কাভারেজে যাওয়ার পরে আমি কিন্তু অনেকগুলো ইরিয়র পাইছি, যে 36টা ইরিয়র দেখাচ্ছে দেখেন। তার মানে গুগল সার্চ কনসোলে গেলে আপনার ইরিয়র গুলো দেখাবে। এখন ইরিয়র গুলো কি কি, ইরিয়র গুলো দেখার জন্য এখানে আপনারা ক্লিক করবেন, রিডাইরেক্ট ইরিয়র দেখাচ্ছে যে আমার এই পেজগুলো, এই দেখেন এই পেজগুলো নাই, এই পেজগুলা না, এই পেজগুলা কি করতে হবে, রিমুভ করে দিতে হবে। এই পেজগুলো যদি আপনি রিমুভ না করেন তাহলে কিন্তু আপনার তাহলে আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং নষ্ট হয়ে যাবে। দেখেন যদি আমরা এখানে এটা ক্লিক করি, আচ্ছা এখানে যাই, যদি দেখবো যে এই পেজটা নাই, ফাউন্ড নাই, নো ফাউন্ড, এই পেজটা নট ফাউন্ড, এই পেজটা আমরা, আমাদের এই পেজটা নাই। তার মানে এই পেজটা এখানে কি হয়েছে, ভেঙে গেছে বা যে কোনো কারণেই হয়েছে। এই পেজগুলো কি করতে হবে, এই 36টা পেজ আপনার র্যাঙ্কিং ইফেক্ট করবে। এটা একটা টেকনিক্যাল এসইও প্রবলেম। তো এইভাবে আপনার এই যে রিডাইরেক্ট ইরিয়র, এটা কি আমার রিডাইরেক্ট ইরিয়র দেখাচ্ছে। তার মানে আপনার এগুলো কি করতে হবে, এগুলো ফিক্সড করতে হবে। যদি আমরা এখান থেকেও ইরিয়র রিমুভ করা যাবে, রিমুভাল, রিমুভাল থেকে আপনার এগুলা রিমুভ করতে পারবেন সহজে। দেখাচ্ছে না, এই দেখেন এই প্রবলেম গুলো দেখাচ্ছে। জাস্ট এইটা আমাদের ইন্ডেক্স হয়েছে, এটা সাকসেসফুল ইন্ডেক্স হয়েছে, এটা দেখাচ্ছে। আর এইখান থেকে আপনারা আপনাদের সাইট ম্যাপ গুলো, যত সাইট ম্যাপ আছে সেই সাইট ম্যাপ গুলো স্বতন্ত্র এখান থেকে জেনারেট করবেন। এখান থেকে, এখান থেকে আপনারা জেনারেট করতে পারবেন। সাইট ম্যাপটা দেখাচ্ছে না, এরকম আপনার সাইট ম্যাপ গুলো দেখাবে, দাঁড়ান এখানে বলে দিচ্ছে, ইউজ টেসিওর, আচ্ছা এখানে দেখি আমাদের সাইট ম্যাপটা,
আচ্ছা, ইউএসটি এসইও থেকে আমরা সাইট ম্যাপটা করতে পারবো, দেখি এখানে থেকে আসে নাকি। জেনারেলে যদি যাই, ওয়েবমাস্টার টুলস, গুগল সার্চ কনসোল, এই দেখেন আপনারা এই পদ্ধতি, এইগুলা পদ্ধতির মাধ্যমে আপনাদের সাইট, 5টা পদ্ধতির মাধ্যমে আপনারা ভেরিফিকেশন করতে পারবেন, এগুলা করা যাবে। তো আমি যেটা দেখেছি আপনার ইটা পাচ্ছি না। আচ্ছা, এখান থেকে দুই জায়গা থেকে সাইট ম্যাপ পাওয়া যাওয়ার কথা। এখানে এই যে যেগুলো দেখছেন এগুলো সাইট ম্যাপ, সাধারণত এগুলা ইন্ডেক্সিং করা হয়েছে, আর তিনটা এখানে ইরিয়ার ইরিয়ার দেখাচ্ছে। সাইট, যেটা আপনার ইডিয়ট দেখাবে সেটা আপনারা কি করবেন, এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। এগুলো আমি রিমুভ করে দিচ্ছি এখনই, এটা ঝামেলা করতেছে। শুধু একটা, কিন্তু এখানে কোনো ইউআরএল নেই, এই সাইট ম্যাপে কোনো ইউআরএল নেই, এই সাইট ম্যাপে কোনো ইউআরএল নেই, কিন্তু সবগুলো সাইট ম্যাপে ইউআরএল ছিল। আচ্ছা, ঠিক আছে। তো এইখানে আপনারা সাইট ম্যাপটা জেনারেট করতে পারবেন, জেনারেট করে আপনারা এখানে পাঠিয়ে দিতে পারবেন। তো জেনারেটটা এখানে আসছে না কেন? তো এইভাবে সাইট ম্যাপগুলো আসবে। দেখি পোস্ট সাইট ম্যাপগুলো পাই নাকি আমরা। স্ল্যাশ পোস্ট সাইট ম্যাপ। আচ্ছা, পোস্ট সাইট ম্যাপটা আমরা এখানে করে দিই। যাই হোক, প্রবলেম হয়েছে ওয়েবসাইটে, এই ওয়েবসাইটেই প্রবলেম হয়েছে, এই জন্য পাচ্ছি না বিষয়টা। কারণ এত ইডিয়ট তো গতকালও ছিল না, আমরা কাজ করছি, এটা নিয়ে কাজ করতেছিলাম, এটা আমাদের লাইভ প্রজেক্ট চলতেছে এটা নিয়ে। তো গতকালও সব ঠিক ছিল আর কি, যাই হোক প্রবলেম হয়েছে। তো এইভাবে কি আপনারা সাইট ম্যাপ শুরুতেই আপনাদের দিয়ে দিবে, সমস্যা নেই। সাইট সাইট, আচ্ছা আমি অন্য জায়গায় দেখি তো। আচ্ছা, এই যে এখানে দেখেন সব সাইট ম্যাপ এখানে কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে। এখান থেকে আমরা ওপেন সাইট ম্যাপে গেলে দেখেন, এইভাবে আপনাদের সাইট ম্যাপ দিয়ে দিবে। এইভাবে আপনারা সাইট ম্যাপ পেয়ে যাবেন, যে জাস্ট কি করবেন, সাইট ম্যাপে যাবেন, যাওয়ার পরে আপনারা এরকম সাইট ম্যাপ দেখতে দেখতে পারবেন, যে ক্যাটাগরি সাইট ম্যাপ, পেজ সাইট ম্যাপ, পোস্ট সাইট ম্যাপ, পোস্ট ট্যাগ সাইট ম্যাপ, এরকম কি যতগুলো আপনারা পোস্ট দিবেন সেই পোস্ট আপনার সাইট ম্যাপে ইন্ডেক্সিং হয়ে যাবে। দেখেন এখানে আমাদের এই যে পোস্ট, পোস্ট সাইট ম্যাপে যদি আমরা ক্লিক করি, এখানে প্রত্যেকটা সাইট ম্যাপ দেখাবে। এই দেখেন প্রত্যেকটা পোস্টের সাইট ম্যাপ দেখাচ্ছে। সব সাইট ৭৬টা ইউআরএলস আছে, যে ইউআরএল সাইট ম্যাপ এখানে দেখাচ্ছে। তারপরে যদি আপনার ইসেতে যান, আপনি এইখানে যদি আপনি নতুন কোনো সাইট ম্যাপ অ্যাড করতে চান, এখানে আপনারা নতুন একটা সাইট ম্যাপ অ্যাড করতে পারবেন। যে আপনি হয়তো বা অথর, অথর নামে একটা সাইট ম্যাপ দিলেন, সেই সাইট ম্যাপটা কি করতে পারবেন, সেটা আপনি এখানে ইন্ডেক্সিং করতে পারবেন। এখানে সাইট ম্যাপ ডট এক্সএমএল, এখানে যদি ওপেন করেন, এখানে সব সাইট ম্যাপগুলো আপনাকে দেখাবে। দেখেন
এইখানে টোটাল যতগুলো আপনার আছে সবগুলোর আপনার সাইট ম্যাপ, এই সাইট ম্যাপগুলো নিয়ে কি করবেন, একে একে সব কপি করে নিয়ে আপনারা এই সাইট ম্যাপে সাবমিট করে দিতে পারবেন, এখানে সাবমিট করে দিতে পারবেন। তো এইভাবে আপনাদের সাইট ম্যাপগুলো দেখাবে। তার মানে এই সাইট ম্যাপ সবগুলো এই দেখেন পোস্ট সাইট ম্যাপ ডট এক্সএমএল। তো এইখানে ক্লিক করলে আপনার যত পোস্ট আছে সব পোস্টের সাইট ম্যাপগুলো দেখতে পারবেন। দেখেন সব পোস্টের সাইট ম্যাপগুলো এইভাবে আসবে, আপনি কোন ডেটে দিচ্ছেন সব দেখাবে আপনার টোটাল। তারপরে যদি আপনি পেজ সাইট ম্যাপ, আপনার কতগুলো পেজ আছে সেই পেজগুলো আপনার এখানে দেখাবে। দেখেন আমার এতগুলো পেজ আছে, সেই পেজগুলো এখান থেকে দেখাচ্ছে, পেজগুলোর ইমেজ আছে নাকি সব দেখাচ্ছে। আবার এই পেজগুলোতে আপনারা ঢুকে ঢুকে দেখতে পারবেন যে কোন সাইট ম্যাপটা আসলে আপনার ওকে আছে, এখানে কোনো ইরিয়র আছে নাকি সেই ইরিয়র গুলো আপনারা দেখতে পারবেন। এখানে কোনো ইরিয়র নেই, সবগুলো ভ্যালিড। ইরিয়র থাকলে ইরিয়র গুলো আপনারা রিমুভ করতে পারবেন। তো এই জন্য গুগল সার্চ কনসোলে আপনারা এই করতে পারবেন। এখন বিং ওয়েব মাস্টার টুলস, বিং ওয়েব মাস্টার টুলস, এই দেখেন বিং ওয়েব মাস্টার টুলসে গেলে আপনার কিছুই না, আপনারা যে কোনো এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এখানে গেটিং স্টার্টেড যাবেন, যাওয়ার পরে এখানে এই যে গুগল একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন গুগল থেকে। দেখেন এইখানে গুগলে আপনি আসার পরে এখান থেকে দেখেন আমি ইম্পোর্ট করে নিছি অ্যাড এ সাইট। আপনারা যে কোনো একটা সাইট কি ইম্পোর্ট করতে পারবেন। দেখেন গুগল সার্চ কনসোল, ইম্পোর্ট ইউর সাইট ফ্রম জিএসসি, গুগল সার্চ কনসোল থেকে আপনারা ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক কন্টিনিউ, কন্টিনিউ দেওয়ার পরে আপনার যে ইমেলটা দিয়ে আপনার গুগল সার্চ কনসোলে করা আছে সেটা ক্লিক করবেন, তারপর অ্যালো দিবেন। অ্যালো দিলে আপনার চলে আসবে আপনার এই আহ, এই জিমেল অ্যাড্রেসে যতগুলো সাইট আছে সেই সাইটগুলো কি হবে, আপনার ইম্পোর্ট হয়ে যাবে। এই যে আপনার এই যে অ্যাডিং সাইট ইনফরমেশন, এইভাবে কি যে কনগ্রেচুলেশন সাইট অ্যাডিশন সাকসেসফুলি, মানে আপনার সাইটটা অ্যাড হয়ে গেছে। এই দুইটা সাইট ছিল, সেই দুইটা সাইট অ্যাড হয়ে গেছে, তার মানে এখন চারটে সাইট এখানে অ্যাড হয়ে গেছে। তার মানে এখান থেকে দেখেন ইমপ্রেশন কত, সব আপনার নতুন সাইট আমাদের 26টি ইমপ্রেশন হয়েছে গতকাল। গতকাল এটা আমরা ইন্ডেক্সিং করাই দিচ্ছি, দেখেন এটা র্যাঙ্কিং হওয়া শুরু হয়েছে আর কি। এখান থেকে টোটাল জিনিসগুলো দেখতে পারবো, কতগুলো ক্লিক হয়েছে, ইমপ্রেশন হয়েছে কয়টা, সব টোটাল জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে। সিটিআর কত, অ্যাভারেজ পজিশন কত, ক্রাউড রিকোয়েস্ট 4.5K, ক্রাউড এরিয়র্স আছে, ইন্ডেক্স পেজেস, এই সব জিনিসগুলো কি, সব জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এটি হলো সাইট ম্যাপ বিং বা মাইক্রোসফট বিং যেটা সেটা। তার মানে আপনি যদি জিএসসি বা গুগল সার্চ কনসোলের অ্যাকাউন্টটা করতে পারেন, খুবই সহজ। জাস্ট ওয়েবসাইটে দিবেন আর জন এডিটরে গিয়ে কি করবেন, আপনারা এই যে টেক্সট ফাইলটা দিয়ে দিবেন। আমি এটা লগ ইন করতে পারছি না, এখন লগ ইন করতে পারলে ওটা দেখাই দিতে পারতাম। তো এইভাবে আপনারা কি করবেন, আপনারা সাইট ম্যাপটা এখানে জেনারেট করে নেবেন। এটা না করলে এটা এখন দেখানো যেত। যাই হোক, এই হলো আপনাদের এখন প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারবেন, কারো কোনো প্রশ্ন থাকলে লিখে দেন প্রশ্নগুলো।